হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে কারেন্ট অ্যাফেয়ার সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। আজ আমরা কী সব নিয়ে আলোচনা করব? বিভিন্ন র্যাঙ্ক এবং ইন্ডেক্স, চন্দ্রযান 3, বিভিন্ন সাইক্লোনের যে নামগুলো দেওয়া হয়েছে বিভিন্ন দেশের তরফ থেকে সেইগুলো, বিভিন্ন অপারেশন, ইন্ডিয়ান আর্মি সহ যে বিভিন্ন সেনাবাহিনী আমাদের বিভিন্ন অপারেশন করেছে সেগুলোর নাম, এবং প্রয়াণ, যারা আমাদের মধ্যে আজ আর নেই, তাই না? বিখ্যাত মানুষ যারা আজ আর নেই তাদের নামগুলো আমরা জানবো। তো এগুলো আমি করছি কেন? আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে অলরেডি ফুটেজে মানে পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিয়েছে। এছাড়াও ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপিএসআই, কলকাতা মানে এক্সাইজ যে পুলিশের আসার কথা আছে এক্সামটা, দেন এসএসসি জিডি, এই সমস্ত পরীক্ষাতেই কিন্তু এটা কাজে লাগবে। তো যাই হোক, শুরু করা যাক। দেখো তোমরা, তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। র্যাঙ্ক এবং ইন্ডেক্স 2023। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এটা কত হবে? 126। আচ্ছা, বলে দিই, শুধুমাত্র হ্যাপিনেস ইন্ডেক্স বলে নয়, ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সেও, ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সেও ভারতের র্যাঙ্ক কত? 126। আচ্ছা, হ্যাপিনেস আর পিস একই ভেবে সবসময় ভেবো না যে সবসময় একই র্যাঙ্ক থাকে। এই প্রথমবার আমি দেখলাম এই দুটোই কিন্তু একই জায়গায় আছে, 126। ঠিক আছে, তো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। কি বলছে? 127। 127-এ কি হচ্ছে? জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। ঠিক আছে, কিভাবে মনে রাখবে যে 126-এ তোমরা খুব ভালো ছিলে, তারপরে কি হলো? 127-এ তোমাদের জেন্ডার গ্যাপ করে দেওয়া হলো, মানে ছেলে মেয়েদের আলাদা করে দেওয়া হলো। বুঝতে পারলে? এইভাবে একটু মনে রাখবে। আচ্ছা, এখানে অপশান 80 দিয়েছি। 80-তে কি হচ্ছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। ঠিক আছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 80। কিভাবে মনে রাখবে? যখন তোমাদের পাসপোর্ট রেডি হয়ে গেল, তোমরা বিদেশে যাবে, তার আগে বাড়ির লোককে কি বলবে? 80 তাহলে, এইভাবে বলো না? তো সেখান থেকে তোমরা 80 মনে রেখে দেবে। বোঝা গেল? আর তারপরে দেখো 111, এটা কি? এটা হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স। হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 111। এটা কিভাবে মনে রাখবে? 1 থেকে 10-এর মধ্যে সব থেকে রোগা সংখ্যা দেখবে 1, তাই না? ওই 1 1 1 তিনটে জাস্ট 1 বসিয়ে দেবে, দেখবে হাঙ্গার হয়ে গেছে। বুঝতে পারলে? আমি এগুলো করছি কেন? যাতে তোমাদের মাথায় থাকে জিনিসগুলো, তাই না? নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এটা কত হবে? 132। কিভাবে মনে রাখবে? এইচ এর পজিশন কত এবিসিডিতে? 8। আর ডি এর পজিশন কত? 4। দেখো 8 ইন্টু 4 করো 32, সেখান থেকে মনে রাখবে 132 র্যাঙ্ক এইচডিআই ইন্ডেক্স। বোঝা গেল? 38। 38-এ কি আছে? ভারতবর্ষের যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, এখানে ভারতের র্যাঙ্ক কত? 38। বোঝা গেল? 161, ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 161। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট এটা। আর 40, এটাও ইম্পর্টেন্ট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 40। বোঝা গেল? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্রিপ্টো কারেন্সি অ্যাডপ্টেশনে ভারতের র্যাঙ্ক কত? অবিশ্বাস্য হলেও সত্য কথা, ক্রিপ্টো কারেন্সি অ্যাডপ্টেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 1। বোঝা গেল? আচ্ছা, বাকি অপশনগুলো নিয়ে খেলা যাক। 8। 8 কি বলছে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 8। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
নেক্সট 87 ওয়ার্ল্ড ফ্রিয়েস্ট ইকোনমি, এখানে ভারতের র্যাঙ্ক কত? 87। আর 42 আরো ইম্পর্টেন্ট, ইন্টেলেকচুয়াল পারফরমেন্স ইন্ডেক্স। ইন্টেলেকচুয়াল পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 42। এগুলো কিন্তু মাথায় রাখবে। এই তিনটে কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের 12টি কিন্তু ইন্ডেক্স বলে দিয়েছি, আর এই 12টি ইন্ডেক্সই দেখবে ঘুরে ফিরে পরীক্ষা আসে, ঠিক আছে? এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি? এই এইচডিআইটা সব থেকে ইম্পর্টেন্ট, একদম ভুলবে না, ঠিক আছে? আর কি? আর হচ্ছে তোমাদের যে এই জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বা ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স, এগুলো ভুলবে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাও যদি বাঁচা হয় তাহলে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, তাই না? নেক্সট চন্দ্রযান 3 নিয়ে একটু ইনফরমেশন জানা যাক। কি বলছে 4 নম্বর প্রশ্নে? চন্দ্রযান 3 এর রোভারের নাম কি ছিল? অপশান এ বিক্রম, অপশান বি শিবশক্তি, অপশান সি তিরাঙ্গা, আর অপশান ডি প্রজ্ঞান। এটা কি হবে? অপশান ডি প্রজ্ঞান, ঠিক আছে? বিক্রমটা তাহলে কি ছিল? এটা ছিল হচ্ছে ল্যান্ডার। বিক্রম ছিল কি? ল্যান্ডার, বোঝা গেল? আচ্ছা, শিবশক্তি নামটাও শোনা শোনা লাগছে। শিবশক্তি কি ছিল? ল্যান্ডিং পয়েন্ট। এই চন্দ্রযান 2 যে ল্যান্ড করেছিল, সেই ল্যান্ডিং পয়েন্টের নাম রাখা হয়েছে শিবশক্তি, ঠিক আছে? আচ্ছা, ল্যান্ড কবে করেছিল এটাও বলে দিই। 23শে আগস্ট, চন্দ্রযান 3 23শে আগস্ট 2023 চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল। যে ল্যান্ডিং পয়েন্ট সেটারই নাম শিবশক্তি। আচ্ছা, ছেড়েছিল কবে সেটাও তাহলে বলে দিই। 14ই জুলাই 2023-এ চন্দ্রযান 3 ছেড়েছিল, তাই না? নেক্সট দেখো, এখানে তিরাঙ্গাও দেওয়া আছে। তিরাঙ্গা তোমাদের যখন চন্দ্রযান 2, তোমরা মনে আছে সে ছবিও, চন্দ্রযান 2 যেটা সফল হয়নি, তাই না? চন্দ্রযান 2 যখন ছাড়া হয়, ওটা তো ল্যান্ড করতে পারেনি, মানে ল্যান্ড করেছিল, তারপরে ওটার হদিশ পাওয়া যায়নি, তাই না? তো তার যে ল্যান্ডিং পয়েন্ট ছিল চন্দ্রযান 2 এর, সেটার নাম দেওয়া হয়েছিল কি? তিরাঙ্গা, বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটু ইনফরমেশন বলে দিই। তোমরা এখানে যে বিক্রম, বারবার দেখবে সব জায়গায় বিক্রম নামটা পাও, তাই না? এই বিক্রম নামটা কার নামে? বিক্রম সারাভাইয়ের নামে, তাই না? তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই স্পেস সেন্টার। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে? কেরালার রাজধানী থিরুভানান্থাপুরম, তাই না? থিরুভানান্থাপুরম, কেরালার রাজধানী। মাথায় রাখবে বিক্রম সারাভাই ভীষণ ইম্পর্টেন্ট, মানে এডুকেটেড মানুষ ছিল, তাই জন্য ওনার নামে যে স্পেস সেন্টার, সেটা ভীষণ এডুকেটেড জায়গাতেই করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর তোমরা এটা তো অবশ্যই মানে জানবে সবাই যে সিওরিকোটা, এটা কোথায় আছে? সিওরিকোটা যে স্পেস সেন্টার, সেটা আছে আমাদের অন্ধ্রপ্রদেশের কাছে, তাই না? ঠিক এই জায়গাটা ভারতের ম্যাপের। তো এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট চলে এসো সাইক্লোন। এই সম্প্রতি যে বিভিন্ন ঘূর্ণিঝড়গুলো হয়েছে, তো সেগুলো নিয়ে, মানে সেগুলোর যে নামকরণ হয়, বিভিন্ন দেশ নামকরণগুলো করে, তোমরা জানো, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বঙ্গোপসাগর উপকূলে সৃষ্ট মোচা, মোচা নামক সাইক্লোনটির নামকরণ কোন দেশ করে? অপশান এ ইয়ামেন, অপশান বি মালদ্বীপ, অপশান সি মায়ানমার, আর অপশান ডি বাংলাদেশ। মোচার নামকরণ কে করেছে? ইয়ামেন, ঠিক আছে? আচ্ছা, ইয়ামেনের ক্যাপিটাল জানো তোমরা? ইয়ামেন বলে যে দেশ, সৌরভ গাঙ্গুলির মেয়ে, সানা, ঠিক আছে? ইয়ামেনের ক্যাপিটালকে সানা। এগুলো কিন্তু পরীক্ষা আসে, তাই একটু বলে বলে যাই। আচ্ছা চলো, বাকি অপশনগুলো দেখো। মালদ্বীপও কিন্তু একটা সাইক্লোনের নাম করেছে, তাই না? মিধিলি বলে যে এটা সাইক্লোন হয়েছিল, মিধিলি, বঙ্গোপসাগর উপকূলেই হয়েছিল মিধিলি, সেই সাইক্লোনটার নাম করেছিল কে? মালদ্বীপ। আর মিচাং, মিচাং বলে যে সাইক্লোনটা হয়েছিল, সেই সাইক্লোনটার নাম করেছিল কে? মায়ানমার, ঠিক আছে? এই তিনটে সাইক্লোনই কোথায় হয়েছিল? বঙ্গোপসাগরে, ঠিক আছে? এই তিনটি সাইক্লোনই বঙ্গোপসাগরে হয়েছিল। বাংলাদেশ একটা সাইক্লোনের নামকরণ করেছিল, তার নাম কি? বিপর্যয়। বাংলাদেশ
বাঙালি লোক, তাই জন্য বাংলা নামই দেবে, বিপর্যয়, তাই না? এটা হয়েছিল কোথায়? আরব সাগর উপকূলে। ঠিক আছে, ভারতবর্ষে যে আরব সাগর উপকূল আছে মানে এই দিকটায় হয়েছিল। ঠিক আছে, আর একটা বলে দিই, তেজ বলে একটা সাইক্লোন এসেছিল, তোমাদের অনেকের মাথায় থাকবে। এই তেজ নামটা কে দিয়েছিল? ভারত, তাই না? এটাও কিন্তু আরব সাগর উপকূলেই হয়েছিল। তাহলে প্রথম তিনটে অর্থাৎ তোমার মোচা, মিধিলি আর মিচাং, এই তিনটে কোথায় হয়েছিল? বঙ্গোপসাগরে। আর আমাদের বিপর্যয় আর তেজ দুটো হয়েছিল আরব সাগরে। ঠিক আছে, তো নামগুলো কারা কারা দিয়েছিল এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট, বিভিন্ন অপারেশন হয়েছে, লাস্ট কয়েকটা তোমরা জানো। ঠিক আছে, তো সেগুলোর নাম আমরা জেনে নিই, চলো। 6 নম্বর প্রশ্ন কি বলছে? উত্তরাখণ্ডের সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধার করার অপারেশনের নাম কি? অপশান এ অপারেশন গঙ্গা, অপশান বি অপারেশন কাবেরী, অপশান সি অপারেশন দোস্ত, আর অপশান ডি অপারেশন জিন্দেগি। এটা কি হবে? সুরঙ্গে আটকে গেছিল, ওদের জিন্দেগি বাঁচিয়ে দিয়েছে, সুতরাং অপশান ডি অপারেশন জিন্দেগি। চলো বাকিগুলো নিয়ে আলোচনা করা যাক। অপশান এতে কি আছে? অপারেশন গঙ্গা। এই অপারেশন গঙ্গাটা যখন রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছিল, এখনো হচ্ছে যদিও, কিন্তু প্রথম যখন ইউক্রেন যুদ্ধটা হয় তখন কি হয়েছিল? তখন ওখান থেকে যে ভারতীয়দের উদ্ধার করার যে অপারেশনটা, তার নাম ছিল অপারেশন গঙ্গা। কিভাবে মনে রাখবে? ধরে নাও গঙ্গায় কোনো জিনিস পড়ে গেল, এই যে গঙ্গায় কোনো জিনিস পড়ে গেল, তার জন্য তোমার ক্রেন লাগবে, সেখান থেকে ইউক্রেন, মনে রাখবে। নেক্সট অপশান বিতে কি বলছে? অপারেশন কাবেরী, তাই না? যখন সুদানে যখন যুদ্ধ হচ্ছিল তখন যে সমস্ত ভারতীয়রা আটকে পড়েছিল তাদের উদ্ধারের জন্য যে অপারেশন করা হয়েছিল তার নাম কি? অপারেশন কাবেরী। তাহলে গঙ্গা আর কাবেরী দুটোই নদীর নাম, আর দুটোই হচ্ছে যুদ্ধ থেকে উদ্ধার করা। ঠিক আছে, অপারেশন দোস্ত। অপারেশন দোস্ত কি? এই যে টার্কি বলে যে দেশটা আছে, টার্কি, ঠিক আছে, টার্কিতে মাঝখানে মনে আছে যে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল? তো সেই ভূমিকম্পে আটকে পড়া বিভিন্ন ভারতীয়রা যারা ছিল তাদের যে উদ্ধার কাহিনী করা হয়েছিল, তাদের যে উদ্ধার করা হয়েছিল, সেই উদ্ধার অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন দোস্ত। ঠিক আছে, কিভাবে মনে রাখবে? তোমাদের দোস্ত কি, ম্যাক্সিমাম ছেলেদের দোস্ত কি হয়? বন্ধু কি হয়? টার্কি হয়, সেখান থেকে টার্কি মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এগুলো কেউ অন্যভাবে নিও না, আমি মুখস্থ রাখার জন্য এরকম একটা দুটো ওয়ার্ড বলছি, দেখবে এতে ভালো মনে থাকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ইসরায়েল হামাস সংঘর্ষে সেখানে আটকে পড়া ভারতীয়দের হবে, সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন চালায়? আচ্ছা, ইসরায়েল হামাস সংঘর্ষে ওখানে ভারতীয়রা আটকে গেছিল, তাদের উদ্ধারের জন্য অপারেশন কি? অপারেশন অপশানগুলো দেখো, অপারেশন মানে অপশান এ অপারেশন করুণা, অপশান বি অপারেশন অজয়, অপশান সি অপারেশন পোলো, আর অপশান ডি অপারেশন ব্লু স্টার। এটা কোনটা হবে? অপশান বি অপারেশন অজয়, তাই না? আচ্ছা, তাহলে অপারেশন করুণা কোনটা? অপারেশন করুণা এক্ষুনি যে তোমরা পড়লে মোচা, মোচা যখন হয় না তখন ভারত মায়ানমারকে সাহায্য পাঠিয়েছিল, তো সেই অপারেশনটার নাম ছিল কি? অপারেশন করুণা, বোঝা গেল? নেক্সট দেখো এখানে আছে অপারেশন পোলো। এই অপারেশন পোলো এটা অনেক ইতিহাসের কাহিনী, কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, হায়দ্রাবাদকে ভারতে যুক্ত করার জন্য ভারতীয় পুলিশ বা আর্মি দ্বারা যে অপারেশন চালানো হয়েছিল তাকে অপারেশন পোলো বলে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর অপারেশন ব্লু স্টার, এই যে পাঞ্জাবের অমৃতসর মন্দির আছে, গোল্ডেন টেম্পল, অমৃতসর মন্দির, তাই না? সেখানে যে গোল্ডেন টেম্পল আছে, সেখানে কি হয়েছিল? সেখানে যখন টেররিস্ট হামলা হয়েছিল তখন যে অপারেশনটা করা হয়েছিল সেটাকে বলা হয় অপারেশন ব্লু স্টার। এই দুটোই কিন্তু ঐতিহাসিক কাহিনী এবং দুটোই কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় চলে আসে, সুতরাং আমি এখানে অ্যাড করে দিলাম। নেক্সট টপিক কি? প্রয়াণ, তাই না? সম্প্রতি যে সমস্ত বিখ্যাত মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদের নামগুলো আমরা একটু জেনে নিই। 8 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রয়াত নন্টে ফন্টে সৃষ্টিকর্তার নাম কি? অপশান এ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, অপশান বি সমরেশ মজুমদার, অপশান সি সতীশ কৌশিক, আর অপশান ডি নারায়ণ দেবনাথ। এটা কি হবে? অপশান ডি নারায়ণ দেবনাথ, তাই না? ইনি আমাদের ছোটবেলাটাকে খুব ভালো বানিয়েছিলেন, নন্টে ফন্টে, বাঁটুল, তাই না? বাঁটুল, বাঁটুল দি গ্রেট, তা হচ্ছে হাঁদা ভোঁদা,
এগুলো সব এনার সৃষ্ট ক্যারেক্টার, ঠিক আছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় দেখো এখানে অপশানে আছে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কি করেছিলেন? পাণ্ডব গোয়েন্দার লেখক, তাই না? বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা এর লেখক। এগুলো কিন্তু মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যাই হোক, সমরেশ মজুমদার ইনি হচ্ছে লেখক ছিলেন, আর এনার বিখ্যাত বই হচ্ছে কালবেলা। কালবেলা যারা পড়নি পারলে একবার বইটা পড়ে নিও, ঠিক আছে। কোচবিহারের মানে শহরে অনিমেষের বাস, সেখান থেকে গল্প শুরু হচ্ছে, তাই না? খুব বিখ্যাত গল্প এটা, কালবেলা। আর অপশন সিতে কি আছে? সতীশ কৌশিক, ইনি হচ্ছে বলিউডের ডিরেক্টর ছিল। তেরে নাম বলে একটা সিনেমা, যারা 90s কিড তারা জানে, সালমান খানের তেরে নাম বলে একটা বিখ্যাত সিনেমা ছিল, সেই সতীশ কৌশিক ছিল তার ডিরেক্টর, তাই না? ইনি সম্প্রতি মারা গেলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? প্রিৎজার অ্যাওয়ার্ড প্রাপ্ত কোন বিখ্যাত আর্কিটেক্টের জীবনাবসান ঘটে? এটা কিন্তু প্রিৎজার, পুলিৎজার কিন্তু নয়, প্রিৎজার অ্যাওয়ার্ড। প্রিৎজার অ্যাওয়ার্ড দেওয়া হয় কিসে? আর্কিটেক্টে, ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রশ্ন। যাই হোক, অপশান এ বলছে সতীশ কৌশিক, অপশান বি বালকৃষ্ণ দোষী, অপশান সি তাপস দাস, আর অপশান ডি সি আর রাও। এটা কি হবে? বালকৃষ্ণ দোষী, তাই না? খুব ইম্পর্টেন্ট, এনাকে কিন্তু পদ্মবিভূষণও দেওয়া হয়েছে, তাই না? মরণোত্তর মারা যাওয়ার পরে পদ্মবিভূষণও দেওয়া হয়েছে, এতটাই ইম্পর্টেন্ট মানুষ। সতীশ কৌশিক তো এক্ষুনি বললাম ডিরেক্টর ছিল, মারা গেলেন বলিউডের, তাই না? তাপস দাস হচ্ছে, তোমরা এই যে বাংলা ব্যান্ড যেগুলো এখন শোনো না, এই ব্যান্ডের একদম শুরুর যে ব্যান্ড, একদম প্রথম যে ব্যান্ড ছিল, তার নাম ছিল মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি, এই ব্যান্ডটার নাম ছিল মহিনের ঘোড়াগুলি। তোমরা অনেকে সেই ভালো লাগি স্বপ্নের মায়াজাল বুনতে এই গানটা শুনেছো, তাই না? তো সেই ব্যান্ডের গান, বুঝতে পারলে? তো এর যে প্রতিষ্ঠাতা সে ছিলেন তাপস দাস, ইনি সম্প্রতি মারা গেলেন, বোঝা গেল। আর সি আর রাও ইনি ছিলেন ম্যাথামেটিশিয়ান, তাই না? ম্যাথামেটিশিয়ান। ম্যাথামেটিশিয়ান ইনি কি হচ্ছে, ইনি পদ্মবিভূষণও পেয়েছিল। আর শুধু তাই নয়, রিসেন্টলি ইন্টারন্যাশনাল প্রাইজ অফ স্ট্যাটিস্টিক্স, তাই না? ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক, এই পুরস্কারটাও কিন্তু উনি পেয়েছিলেন, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট নাম, মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতীয় সবুজ বিপ্লবের জনক নামে খ্যাতনামা কোন বিখ্যাত ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে? ঠিক আছে, ভারতীয় সবুজ বিপ্লবের জনককে? এম এস স্বামীনাথন, আমরা সবাই জানি, এবং এম এস স্বামীনাথনের রিসেন্টলি প্রয়াণ ঘটে, তাই না? যাই হোক, বাকি অপশনগুলো দেখে নেওয়া যাক। ফতেমা বিবি, নামটা শোনা শোনা লাগছে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফতেমা বিবি, ইনি সম্প্রতি মারা যান, তাই না? আছে প্রবীণ মজুমদার, কয়েকদিন আগের মানে ঘটনা, তাই না? আমাদের ফুটবলার ছিলেন, খেলোয়াড়, তাই না? ফুটবলের সাথে যুক্ত ছিলেন। প্রবীণ মজুমদারেরও মৃত্যু হয়। আর দেখো এখানে দেখো লুইস গ্লুক, ঠিক আছে, এই নামটাও তোমাদের খুব শোনা শোনা লাগছে। কেন? 2020 সালে সাহিত্যে ইনি নোবেল পেয়েছিলেন, তাই না? 2020-তে সাহিত্যে ইনি নোবেল পেয়েছিলেন। সুতরাং এনার নামটা কিন্তু আবারও একবার ইম্পর্টেন্ট হয়ে গেল। এটা কিন্তু WBCS 2021 সম্ভবত প্রিলিতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, সাহিত্য থেকে নোবেল পায়। তো উনি সম্প্রতি মারা গেলেন, তো সুতরাং ওনার নামটাও ইম্পর্টেন্ট, বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। আমি চেষ্টা করেছি র্যাঙ্ক, চন্দ্রযান, সাইক্লোন, অপারেশন ও প্রয়াণ, এই সব কটা টপিকের উপরে মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই এখানে আনা। তো আশা করি এতে তোমাদের মানে কিছু হলেও কাজে লাগবে, ঠিক আছে। তো 2023-এর প্রশ্ন, তো 2023-এর সবটা পড়লে কিন্তু মুশকিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্টগুলোই কিন্তু আমাদের পড়তে হবে, কেননা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর আছে। তো যেগুলো মানে সম্প্রতি ঘটছে, মানে এই যে 1-2 সপ্তাহে ঘটছে, তার জন্য আমি একটা নতুন সিরিজ আনছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তোমরা প্লে লিস্টে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ঢুকবে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো প্রত্যেক রবিবার ওটা আমি পাবলিশ করবো, আর 2023-এর এই ইম্পর্টেন্টগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো এরকম, ঠিক আছে। তোমাদের ফুড এসআই এক্সামের আগে কিন্তু আমি সব কমপ্লিট করে দেবো, ফুড এসআই এক্সামের আগে আমি সব কমপ্লিট করে দেবো, ভীষণ ইম্পর্টেন্টগুলোই আমি কমপ্লিট করবো, বোঝা গেল? আর শেষে যেগুলো বাকি থাকবে একটা সব মিলিয়ে একটা দিয়ে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের আমার ক্লাস, আর এই ছিল আমার বক্তব্য। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখা হবে এরকমই একটা পরের ভিডিও। স্টে টিউন এন্ড বাই।